যে ভার্ব, দেখো এটাকে আমি বলছি উইথ এ ভিউ টু বা লুক ফরওয়ার্ড টু, এর পরের ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে ফরওয়ার্ড টু পরের যে ভার্ব গেটের সাথে আইএনজি হয়েছে। আই এম লুকিং ফরওয়ার্ড টু গেটিং এ জব, মানে আমি একটা চাকরি করছি। তারপরে আই ওয়েন্ট শপিং উইথ এ ভিউ টু বাইং এ। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের পড়াবো রাইট ফর্ম অফ ভার্ব। আজকে রাইট ফর্ম অফ ভার্বের প্রথম ক্লাস, তাই আমরা আজকে 5টা বেসিক রুলস সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা যে রুলটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, দেখো একটু খেয়াল করবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে আমরা কোন টেন্স বুঝি? যেহেতু তোমরা রাইট ফর্ম ভার্ব পড়ছো, তোমাদের টেন্স সম্পর্কে একটা বেসিক ধারণা থাকা লাগবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে আমরা জানি যে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, এবং যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, সেহেতু এখানে ভার্বগুলো থাকবে প্রেজেন্টে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সাবজেক্টের পরে যে ভার্বটা বসে সেই ভার্বে শেষে এস বা ইএস যোগ হবে। ঠিক আছে, এখন আমি দেখি বলি যে এখানে কি আছে, পার্সন। পার্সন বিষয়টা কি তোমাদের ধারণা আছে না? অবশ্যই আছে, এটা খুব ছোটকাল থেকে আমরা পড়ছি যে ফার্স্ট পার্সন কে আই, সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন হি বা সি অথবা কোনো নাম থাকলে, মানে আই ইউ বাদে যা আছে সব হচ্ছে থার্ড পার্সন। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি থাকে, তাহলে আমরা ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করব। যেমন আমরা যদি এখানে একটা এক্সাম্পল দিয়ে বুঝি যে হি ইটস রাইস, দেখো এখানে হিটা কি, হি হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন যদি হয়, তাহলে হি এর পরে যে ভার্বটা আছে সেই ভার্বটা হবে এস বাই ইএস যুক্ত, কারণ হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি এটা প্লুরাল নাম্বার হতো তাহলে কিন্তু এটা এস বাই ইএস যুক্ত হতো না। আর হি ইটস রাইস, দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সিম্পল রুল, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এরকম হয় যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং ভার্বটা প্রেজেন্ট টেন্স হয়। যদি আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই, যে দেখো হি প্লেস ফুটবল, মানে কি এখানে দেখো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, তারপরে প্লে ফুটবল, এখানে প্লেটা ভার্ব এবং হিটা থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে প্লের সাথে এস যুক্ত হয়েছে, হি প্লেস ফুটবল। তাহলে এই জিনিসটা বুঝতে পারলা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। ঠিক আছে, তাহলে আমরা এর পরেরটা যদি যাই, দেখি যে বাক্যে হ্যাভ বা হ্যাজ যদি থাকে, তাহলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটাও টেন্সের থেকে আসছে এই কনসেপ্টটা। আমরা এর আগেরটায় পড়লাম যে কি পড়লাম, বাক্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এখানে আমরা পড়তেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয়, তাহলে হ্যাভ হ্যাজ, বাক্যে হ্যাভ হ্যাজ থাকলেই আমরা চিনে নিব যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি হ্যাভ বা হ্যাজ থাকে, তাহলে আমরা হ্যাভ বা হ্যাজের পরে কি বসাই জানো? ভার্ব 3 বসাই। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবা, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এখানে দেখো এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কিভাবে বুঝছি? এখানে হ্যাভ বা হ্যাজ আছে, যদি আমাদের হ্যাড থাকতো, হ্যাড থাকলে এটা কিন্তু আর প্রেজেন্ট থাকতো না, এটা হয়ে যেত কি পাস্ট। তাহলে হ্যাভ বা হ্যাজ থাকার কারণে আমাদের এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং হ্যাভ বা হ্যাজের পরে আমি বলেছিলাম V3 বসবে। এই যে দেখো ডু এর ভাব V3 হচ্ছে ডান, তাহলে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্য। যদি আমরা আরেকটা এক্সাম্পল দিই, দে হ্যাভ ইটেন রাইস, যে কি তারা ভাত খেয়েছে, এরকম। এখানে এটাও দে হ্যাভ ইটেন রাইস, এখানে দে হ্যাভ আর হ্যাজের একটা বোনাস টিপ দিচ্ছি তোমাদের, একটু কথা বুঝো, যে যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয়, যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ বসে, এবং যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে কি বসে? হ্যাভ বসে। এটা কিন্তু অনেক সময় আমাদের কনফিউশন লাগে যে কখন হ্যাজ বসাবো কখন হ্যাভ বসাবো। মনে রাখবা, হ্যাজ এস আছে, কিন্তু এস থাকার কারণে এটা যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ বসে, আর হ্যাভটা যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ বসে। হ্যাভ হ্যাজ যাই থাকুক, এর পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা সবসময় V3 হবে। যেমন দে হ্যাভ ইটেন রাইস, এটা কিন্তু ইট হয়নি, এটা V3 হয়েছে, ইটেন রাইস। তাহলে হ্যাভ হ্যাজ মানে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর পাস্ট পারফেক্ট টেন্স মানে হ্যাভ হ্যাজের পরে কি হয়? V3 হয়। এর পরের রুলসটা যদি আমরা যাই, তাহলে দেখতে পারবো যে
সিন্স বা ফরের পরে যদি সময় উল্লেখ থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর আগে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট পড়লাম, তারপরে আমরা প্রেজেন্ট পারফেক্ট পড়লাম, এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝার আগে তোমাদের একটু বুঝতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? প্রেজেন্ট পারফেক্ট তো আমরা বুঝলাম যে হ্যাভ হ্যাজ থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতো তাহলে সেটাও তোমাদের নিশ্চয়ই আইডিয়া আছে, সেটা হচ্ছে ভিআইএনজি, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। তো এখন যদি কোনো বাক্যে সিন্স বা ফর থাকে, সিন্স বা ফরের পরে একটা নির্দিষ্ট সময় উল্লেখ করে দেয়, যেমন ধরো কোনো একটা সকাল পর্যন্ত কিংবা কোনো 2 ঘন্টা যাবত, এরকম যদি কোনো একটা সময় উল্লেখ থাকে তাহলে আমরা সেটাকে বলতেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই, দেখো হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স দ্য মর্নিং। দেখো সে কাজটি করছে, সকাল থেকে সে কাজটি করছে, সিন্স দ্য মর্নিং, সিন্সের পরে একটা টাইম উল্লেখ করে দিছে যে সকাল থেকে। এরকম যদি সিন্স বা ফর দিয়ে যদি একটা টাইম উল্লেখ করে দেয় তাহলে আমরা সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? হ্যাজ বা হ্যাভ বসবে, তারপরে একটা বিন থাকবে, ঠিক আছে? বিন থাকার পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, কারণ আমরা জানি হ্যাভ হ্যাজ এর পরে কিন্তু ভার্ব 3 বসে, তাহলে বি এর ভার্ব 3টা হচ্ছে বিন, ঠিক আছে? সেই কারণে হ্যাজ বিন বসছে, এবং কন্টিনিউয়াস টেন্সের জন্য আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করছি, এখানে ডু এর সাথে আইএনজি যুক্ত করে আমরা ডুইং করছি, তাহলে হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। তোমাদের তারপর আরেকটা যদি এক্সাম্পল দেখাই, যে দেখো ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। দেখো এখানে একটা সময়, এটা ছিল যে সকাল, একটা বেলা উল্লেখ করছে, আর এটা একটা নির্দিষ্ট সময় উল্লেখ করছে যে 2 ঘন্টা থেকে 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছিল, এটা ফর দিয়ে বোঝাচ্ছে, এটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং দেখো এখানেও সেম কাজ করছে, হ্যাজ এর পরে বিন বসালো, তারপরে ভার্বের সাথে, রেইনটা হচ্ছে ভার্ব, রেইনের সাথে আইএনজি যুক্ত করে রেইনিং করছে। তোমাদের এই বিষয়টার জন্য শুধুমাত্র সংক্ষিপ্ত কথাটা মনে রাখবা যে সিন্স বা ফর, সিন্স বা ফরের পরে যদি টাইম থাকে তাহলে তার আগেরটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা সেটা আমরা জানি যে ভার্বের সাথে হ্যাজ বা হ্যাভ বসবে, তার যেহেতু এটা প্রেজেন্ট তাই হ্যাভ হ্যাজ বসবে, হ্যাড কিন্তু বসবে না, হ্যাভ হ্যাজ, তারপরে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? এরপরে আমরা যদি পরের এক্সাম্পলটাতে যাই তাহলে দেখতে পারবো যে ইফ দ্বারা যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের ক্লজটি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো না? আমি বুঝিয়ে বলছি। ইফ দ্বারা যদি কোনো সেন্টেন্স থাকে সেখানে আমাদের সবসময় 2টা ক্লজ থাকে, ঠিক আছে? 2টা ক্লজ যদি থাকে তাহলে একটা ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের ক্লজটা আমাদের ফিউচার ইনডিফিনিট হবে। একটা এক্সাম্পল দিলে আমরা বিষয়টা বুঝতে পারবো। দেখো ইফ হি কামস আই উইল গো। আচ্ছা এখানে দেখো ইফ দ্বারা যুক্ত এই সেন্টেন্সটা, এখানে 2টা ক্লজ, হি কামস আই উইল গো, মানে যদি সে আসে তাহলে আমি যাব, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে পড়ে। এখানে কন্ডিশন, ইফের কন্ডিশন অনেকগুলো আছে, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, আমরা এগুলো পরে শিখবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। তো আমরা এই ভিডিওতে আমরা যেটুকু সংক্ষিপ্তভাবে যেটুকু বুঝতে পারবো সেটা হচ্ছে ইফ দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়, মানে শুরুতে ইফ থাকতেছে এবং তারপরে যদি ইফের সাথে যে সেন্টেন্সটা আছে বা যে ক্লজটা আছে এই ক্লজটা যদি প্রেজেন্ট টেন্সে হয়, দেখো হি কামস, এটা কিন্তু প্রেজেন্ট, এটা পাস্ট না, কিন্তু যদি এটা প্রেজেন্ট হয় তাহলে পরের টেন্সটা অবশ্যই অবশ্যই ফিউচার ইনডিফিনিট হবে। এই যে আই উইল, দেখছো? তারপরে যদি আমি আরেকটা এক্সাম্পল দেই, দেখো ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। আচ্ছা ইউ ওয়ার্ক হার্ড, এটা কি? এটা প্রেজেন্ট ইনডিফিনিট না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার কারণে এটা ফিউচার ইনডিফিনিট। দেখো ইউ উইল শাইন ইন লাইফ, তাহলে বুঝতে পারতেছো এখানে কিভাবে বলতেছে এই কথাগুলো, যে আমরা সহজে মনে রাখবো। ইফ মানে এটা দেখো, এটা যদি বাংলা বুঝতে পারো, যদি সে আসে তাহলে কিন্তু আমি যাব, তার আগে যাব না, অথবা যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে কিন্তু তুমি জীবনে উন্নতি করতে পারবে। এইরকম কন্ডিশনের ক্ষেত্রে আমরা প্রথমে ইফ থাকলে, ইফে প্রথমে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরেরটা আমরা কি দিব? ফিউচার ইনডিফিনিট, এটা একটু মনে রাখবা। তারপরে আমরা যদি নেক্সট রুলসে যাই দেখতে পাই যে উইথ এ ভিউ টু বা লুক ফরওয়ার্ড টু, এরপরে কি ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি থাকে। হ্যাঁ তোমরা এটা একটা কেউ কেউ খেয়াল করলে বুঝতে পারবে, বলবে যে এখানে তো টু আছে, তো যদি টু থাকে তাহলে আমরা কিন্তু কি জানি? আমরা জানি ভার্বের সাথে ভার্ব ওয়ান হয়, কোনো আইএনজি যুক্ত হতে পারে না, যদিও টু একটা প্রিপোজিশন। অন্যান্য প্রিপোজিশনগুলোতে যেমন অফ বা ইন এরকম প্রিপোজিশন থাকলে আমরা কি বসাই? আমরা ভার্বের সাথে আইএনজি বসাই। কিন্তু যদি টু থাকে তাহলে কিন্তু আমরা ভার্বের সাথে আইএনজি বসাতে পারি না, আমরা ভার্ব অন বসাই। কিন্তু এইখানে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এইটা পুরোটা একটা ফ্রেজ,
পুরোটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এই কারণে আমরা এই উইথ এ ভিউ টু বা লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করছি। যদি আমরা একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। দেখো, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু গেটিং এ জব। দেখো, এই লুকিংটা কিন্তু ফরওয়ার্ড টুর জন্য হচ্ছে না, এটা সেন্টেন্সের জন্য হচ্ছে। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু, এই ফরওয়ার্ড টু পরে যে ভার্ব, দেখো এটাকে আমি বলছি উইথ এ ভিউ টু বা লুক ফরওয়ার্ড টু এর পরে, এর পরের ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে ফরওয়ার্ড টু পরের যে ভার্ব গেট, গেটের সাথে আইএনজি হয়েছে। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু গেটিং এ জব, মানে আমি একটা চাকরি খুঁজছি। তারপরে আই ওয়েন্ট শপিং উইথ এ ভিউ টু বাইং এ শার্ট। আচ্ছা, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু আমি বললাম এখানে যে একটা প্রিপোজিশনাল ফোর্স, এর পরে হচ্ছে যেটা থাকে যে ভার্বটা বাই, বাইয়ের সাথে আমাদের আইএনজি যুক্ত করছে। তাহলে আই ওয়েন্ট শপিং, আমি শপিং এ গিয়েছিলাম উইথ এ ভিউ টু বাইং এ শার্ট, একটা শার্ট কেনার জন্য বা একটা জামা কেনার জন্য আমরা হচ্ছে গিয়ে শপিং এ গিয়েছিলাম। তাহলে উইথ এ ভিউ টু বা লুক ফরওয়ার্ড টু এর পরে আমাদের কি বসাই সবসময়, আমরা ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা আশা করি বুঝতে পারছো যে এই সবগুলো রুলস। তো এই পর্যন্তই আমরা রুলসগুলো শেষ করি। 5টা রুলস, 5টা বেসিক রুলস তোমরা পড়ো, পড়ে বোঝার চেষ্টা করো, একটু প্র্যাকটিস করো তোমাদের যার যে বই আছে। এটা আসলে সব ক্লাসে লাগে, তো এটা চেষ্টা করো। তারপরে আমি পরের রুলসগুলো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।